নিচে পুরোটা দেখো। এর আগের দিন কোন পর্যন্ত করাইছিলাম দেখো তো, তরঙ্গের তীব্রতা, তাই না? ইন্টেন্সিটি অফ ওয়েভ। এর আগের দিন পর্যন্ত হচ্ছে আমরা তরঙ্গের তীব্রতা পড়ছিলাম। আজকে হচ্ছে আমরা তরঙ্গের উপরিপাতন, বা এটাকে বলা হয় সুপারপজিশন অফ ওয়েভ। সুপারপজিশন অফ ওয়েভ। ধরো এই পুরা বোর্ডটা হচ্ছে একটা পুকুরের অংশ, তো সেই পুকুরে যদি আমি এখানে একটা ঢিল নিক্ষেপ করি এবং ধরো সাপোজ এখানে একটা ঢিল নিক্ষেপ করলাম, এই দুই জায়গাতে, পুকুরের দুই জায়গাতে আমি ঢিল নিক্ষেপ করলাম। এখন এখানে ঢিল নিক্ষেপ করার পরে এই তরঙ্গগুলো কি এভাবে গোল আকারে ছড়ায় যায় না? ঢিল নিক্ষেপ করার পরে আমরা কি দেখি যে ঢেউ হিসেবে জাস্ট চারদিকে ছড়ায় যায়। এখন ধরো যে এইভাবে ঢেউ হিসেবে চারদিকে ছড়ায় যাচ্ছে, এখানেও তাই। আমরা সেদিন দেখাইছিলাম ভালোভাবে যে তরঙ্গমুখ সৃষ্টি হয় না? তরঙ্গগুলো যখন অগ্রগামী তরঙ্গ হিসেবে সামনের দিকে যায় তখন সমদশা সম্পন্ন কণাগুলো কি করে, একটা সঞ্চারপথ তৈরি করে, সেটা হয় গোলাকার। যদি সোর্স থেকে কাছাকাছি হয় সেটা হয় গোলাকার, আর যদি সোর্স থেকে অনেক দূরে হয়ে যায় তখন আমরা কি সেটা বলি সমতল, তাই না? বলছিলাম। এখন ধরো এইভাবে গোলীয় তরঙ্গমুখ সৃষ্টি করে সামনের দিকে আগাচ্ছে। এখন এখানে যে ঢিলটা নিক্ষেপ করছিলাম তার ফলে এই তরঙ্গগুলো সৃষ্টি হয়েছে, আর এখানে যে ঢিল নিক্ষেপ করছিলাম তার ফলে কি হয়েছে, এই তরঙ্গগুলো সৃষ্টি হয়েছে। এখন এই তরঙ্গ এদের একটা নির্দিষ্ট বিস্তার নিয়ে উপরে নিচে কি করতেছে, অসিলেট করতেছে, বা আমরা বলি ভাইব্রেট করতেছে। আচ্ছা, এটাও তাই, এই তরঙ্গগুলো এর নিজস্ব বিস্তার নিয়ে উপরে নিচে ভাইব্রেট করতেছে। আচ্ছা, সেটা কোন কোন দিকে? এই তরঙ্গগুলো, এখানে এই তরঙ্গগুলো। বাট দেখো তো এই তরঙ্গগুলোর কি অবস্থাটা হবে? এই তরঙ্গগুলো কি একটা আরেকটার সাথে উপরিপাতন হয়েছে না? মানে একটা আরেকটার সাথে, একটা আরেকটার উপরে উঠছে না? দেখো তো একটা আরেকটার উপরে উঠছে এই জায়গাগুলোতে। তো এখানে তরঙ্গের বিস্তার কেমন হবে? এখানে একরকম বিস্তার নিয়ে ভাইব্রেট করতেছে, ঠিক আছে। এখানে আরেক রকম বিস্তার নিয়ে ভাইব্রেট করতেছে, ঠিক আছে। বাট এই অবস্থাগুলোতে কি হবে, যেখানে একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের উপরে উঠছে, এই অবস্থাগুলোতে তরঙ্গের বিস্তারের কেমন হবে? এইটাই হচ্ছে আমাদের তরঙ্গের উপরিপাতন। আচ্ছা, আচ্ছা, এখন তরঙ্গের উপরিপাতন বোঝাইতে গেলে বেশ ভালোভাবে বোঝানো যায় এইভাবে। ধরো বিভিন্ন শোতে দেখবা যে হোস্ট, সেই হোস্টকে শুধুমাত্র আলোকিত করা হয়, পাশে যেগুলো মানুষ আছে সেগুলো হচ্ছে অন্ধকার থাকে। দেখবা যে হোস্ট যেখানে থাকে সেখানে দুই পাশ থেকে লাইট ফেলা হয়, যার ফলে হোস্টকে আলোকিত দেখা যায়। এখন ধরো দুই পাশ থেকে লাইট ফেলার ফলে কি হইল, ও আরেকটু বেশি উজ্জ্বল হয়ে গেল না? যতটুকু উজ্জ্বল থাকার কথা একটা লাইট ফেললে, তুমি যদি দুইটা লাইট ফেলো তার উপরে, তাহলে কি আরেকটু উজ্জ্বল হয়ে যাবে না? আচ্ছা, যেমন একই কোম্পানির একই লাইট ধরো তুমি রুমে একটা দিছো, তার ফলে যে উজ্জ্বলতা তৈরি হবে, একই কোম্পানির দুইটা লাইট দুইটাই অন করছো, তাহলে কি উজ্জ্বলতা একটু বাড়বে না? তার মানে আমাদের তরঙ্গের উপরিপাতনের ফলে উজ্জ্বলতার বৃদ্ধি ঘটে, আমরা এটা বুঝলাম। আচ্ছা, এখন তরঙ্গের উপরিপাতনের জন্য কিছু শর্ত আছে। যেমন ধরো তুমি লাইট ফেললা আর লেজার লাইট ফেললা। লাইট বলতে ধরো আমি বাল্বের আলো হচ্ছে পড়ছে, তার উপরে আমি লেজার লাইট ফেললাম, তাহলে কি
সেখানে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাবে না। কিন্তু দুইটা একই যন্ত্র হইতে হবে, একই কোম্পানির একই লাইট হইতে হবে, তাহলে কি হবে? উজ্জ্বলতার বৃদ্ধি ঘটবে। এখন তুমি কি করছো? একটা লেজার লাইট ফলাইছো আর একটা বাল্বের লাইট ফলাইছো, তাহলে কি হবে না? উজ্জ্বলতার বৃদ্ধি ঘটবে না। কিন্তু তার মানে আমাদের তরঙ্গের উপরিপাতনের জন্য কিছু শর্ত আছে। লেখো তরঙ্গের উপরিপাতনের শর্ত। আচ্ছা, এখন এই উপরিপাতনের শর্ত না লিখে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে দেখো এই যে উপরিপাতন, এই উপরিপাতনের তিনটা ফলাফল পাওয়া যায়। অর্থাৎ একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের সাথে যদি ওভারল্যাপ করে, একই সাথে যদি একটা আরেকটার উপরে ওঠে, তখন এই উপরিপাতনের ফলে তিনটা বিষয়ের সৃষ্টি হতে পারে। একটা হলো ব্যতিচার, যাকে বলা হচ্ছে ইন্টারফেয়ারেন্স। ইন্টারফেয়ারেন্স, স্থির তরঙ্গ, স্থির তরঙ্গ বা আমরা এটাকে বলতেছি স্টেশনারি ওয়েভ। আরেকটা হলো বিট, আরেকটা হলো বিট। বিট তাহলে উপরিপাতনের ফলাফল হচ্ছে ব্যতিচার, স্থির তরঙ্গ এবং বিট। দেখো আমরা প্রথমে বললাম যে উপরিপাতন যদি দুইটা একই কোম্পানির একই আলো যদি একই সাথে পড়ে, তাহলে উজ্জ্বলতার বৃদ্ধি করতেছে। এমনও হতে পারে যদি দুইটা আলো একই কোম্পানির একই লাইট, দুইটা আলো যদি একই সাথে পড়ে, তো সেই ক্ষেত্রে অন্ধকার অবস্থারও সৃষ্টি হইতে পারে। বুঝছো? তোমার মনে হইতে পারে যে কেন দুইটা লাইট, অবশ্যই কি উজ্জ্বলতা আছে, দুইটার উজ্জ্বল লাইট কি হইল? পরস্পর একত্রিত হয়ে, অর্থাৎ পরস্পর উপরিপাতিত হয়ে অন্ধকার অবস্থার সৃষ্টি করবে। এটাও কিন্তু করে। বুঝছো? তো এটা আমরা দেখব। আচ্ছা, তাহলে উপরিপাতনের প্রথম ফলাফল অর্থাৎ ব্যতিচার নিয়ে হচ্ছে আমাদের আজকের আলোচনা। ব্যতিচার বা ইন্টারফেয়ারেন্স, এটা খুব ভালোভাবে পড়া লাগবে এবং বোঝা লাগবে। এটা কিন্তু ভৌত আলোক বিজ্ঞানের একটা টপিক। ভৌত আলোক বিজ্ঞানে ব্যতিচার ছাড়া কিছুই বোঝা যায় না। বুঝছো? তার মানে ব্যতিচার মেইনলি হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানের টপিক। এখানে ভালোভাবে বুঝাইলে কিন্তু ওখানে অত ভালোভাবে সময় দেওয়া সম্ভব হবে না, যে কোনো এক জায়গায় বেশি সময় দেওয়া লাগবে। দেখো তাহলে আসতেছে আমাদের ব্যতিচার। ব্যতিচার বা ইন্টারফেয়ারেন্স। ইন্টারফেয়ারেন্স লেখো উপরিপাতনের ফলে, তরঙ্গের উপরিপাতনের ফলে যদি তরঙ্গের উপরিপাতনের ফলে যদি তরঙ্গের উপরিপাতনের ফলে তরঙ্গের উপরিপাতনের ফলে যদি সৃষ্ট তরঙ্গের তীব্রতার পরিবর্তন হয়, এটা ভালো হবে লেখা। যদি সৃষ্ট তরঙ্গের তীব্রতার পরিবর্তন হয়, তীব্রতার পরিবর্তন হয়, তাকে
ব্যতিচার বা ইন্টারফেয়ারেন্স বলে। ব্যতিচার বা ইন্টারফেয়ারেন্স বলে। ইন্টারফেয়ারেন্স, ব্যতিচার বা ইন্টারফেয়ারেন্স বলে। এগুলো কিন্তু ক নাম্বারে আসা কোশ্চেন। ব্যতিচার কাকে বলে? তরঙ্গের উপরে পতনের ফলে সৃষ্ট তরঙ্গের তীব্রতার যদি পরিবর্তন হয় তখন তাকে বলা হবে ব্যতিচার। এখন যে কোনো দুইটা তরঙ্গ মিলে যে ব্যতিচার সৃষ্টি করবে এমন কিন্তু না, অবশ্যই সেই দুইটা তরঙ্গকে কিছু শর্ত মেনে চলতে হবে, তাহলেই উপরিপাতনের ফলে ব্যতিচার সৃষ্টি হবে। বুঝছো? অর্থাৎ যে কোনো উপরিপাতন যে ব্যতিচারের ভিতরে পড়বে তা কিন্তু না। উপরিপাতন বলতে বোঝাচ্ছি আমরা যে কোনো দুইটা তরঙ্গ যদি ওভারল্যাপ করে, একে অপরের উপরে ওঠে, তখন তাকে বলতেছি আমরা উপরিপাতন। এখন সেই উপরিপাতন যে ব্যতিচার হবে এটার কিন্তু সিওরিটি নাই, এর জন্য কিছু শর্ত মেনে চলতে হবে। অর্থাৎ সকল ব্যতিচারই উপরিপাতন, বাট সকল উপরিপাতন কিন্তু ব্যতিচার না। উপরিপাতন থেকে ব্যতিচার হওয়ার জন্য কিছু শর্ত মেনে চলতে হবে। বুঝছো? এই হলো বিষয়। তো আমরা এখন লিখবো ব্যতিচারের শর্ত। লেখো ব্যতিচারের শর্ত। ব্যতিচারের শর্ত। এইটা কিন্তু খ নাম্বারে আসে, ভৌত আলোক বিজ্ঞানেও খ নাম্বারে আসবে, দেখবা তরঙ্গতেও খ নাম্বারে আসার সম্ভাবনা আছে। ব্যতিচারের শর্ত। তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে উপরিপাতন হইতে গেলে অন্তত কয়টা তরঙ্গ লাগবে? দুইটা তরঙ্গ, তাই না? দুইটা তরঙ্গ একে অপরের উপরে যদি ওভারল্যাপ করে তখন তাকে বলতেছি আমরা উপরিপাতন। অবশ্যই ব্যতিচারের ক্ষেত্রেও তাই। তো ব্যতিচারের প্রথম শর্ত হচ্ছে অবশ্যই তরঙ্গগুলোর যে উৎস আছে সেগুলোকে সুসংগত হতে হবে বা কোহেরেন্ট হইতে হবে। লেখো, তরঙ্গ উৎসগুলোকে সুসংগত বা কোহেরেন্ট হতে হবে। সুসংগত বা কোহেরেন্ট, এগুলোর ইংলিশ টার্মিনোলজি কিছু মুখস্থ রাখা লাগবে। কারণ তোমাকে ধরো বললো যে নিচের কোন দুইটা তরঙ্গ কোহেরেন্ট, তখন কিন্তু তুমি আর পারবা না। জানো সুসংগত কি, বাট কোহেরেন্ট বললে আর পারবা না। তাহলে তরঙ্গ উৎসগুলোকে সুসংগত বা কোহেরেন্ট হতে হবে। এখন সুসংগত বা কোহেরেন্ট কি, তাতে লিখলাম এটা আসলে কি। লেখো, সুসংগত বলতে সাধারণত একই দশা পার্থক্যকে বোঝানো হয়। একই দশা পার্থক্যকে বোঝানো হয়। তাহলে দেখো তো কি বলা হচ্ছে। সুসংগত বলতে সাধারণত একই দশা পার্থক্যকে বোঝানো হয়। অর্থাৎ দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে যদি ব্যতিচার হয়, বললাম কি সেই তরঙ্গ উৎসগুলোকে সুসংগত হতে হবে। সুসংগত বলতে বোঝানো হচ্ছে দুইটা তরঙ্গের মাঝখানের যে দশা পার্থক্য, এইটা সমস্ত এরিয়া জুড়েই সমান থাকতে হবে, পুরো এরিয়া জুড়ে সমান থাকতে হবে। যেমন ধরো এইটা একটা তরঙ্গ যেটা কিনা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে। আচ্ছা, এখন এইটা একটা তরঙ্গ যেটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে। তো এই যে দশা পার্থক্য দেখতেছো না, এখানে অবশ্যই কি দশা পার্থক্যের সৃষ্টি হয়েছে না? দশা পার্থক্য বলতে কি বোঝানো হয়? যে সোর্স থেকে সোর্স টু সোর্স যে কোণের পার্থক্য, সেটাকে বলা হয় দশা পার্থক্য।
তাহলে এখানে সোর্স কোনটা? এইটা, কারণ এখান থেকে শুরু হয়েছে। আর এখানে সোর্স কোনটা? এইটা, তার মানে এখান থেকে শুরু হয়েছে। এখন এই যে দুই বিন্দুর ভিতরে আমাদের কোণের পার্থক্য কত? এই যে কোণের পার্থক্য, এটা সমস্ত এরিয়া জুড়েই বিদ্যমান থাকবে, বুঝছো? এটাকে বলা হচ্ছে একই দশা পার্থক্যের। যদি এইরকম হয় যে এখানে দশা পার্থক্য একটা, আবার তুমি পরে পরিমাপ করে দেখলা দশা পার্থক্য আলাদা, তাহলে সেটা কিন্তু সুসংগত হবে না, বুঝছো? এটা হলো দশা পার্থক্য। তাহলে দুইটা তরঙ্গের অরিজিন এর ভিতরে যে কোণের পার্থক্য, সেটাকে বলতেছি আমরা দশা পার্থক্য। এই দশা পার্থক্য সমস্ত এরিয়া জুড়েই কি থাকবে? সমান থাকবে, সমস্ত এরিয়া জুড়েই সমান থাকবে। এটা হচ্ছে ব্যতিচারের একটা শর্ত। সমগ্র পথেই সমান থাকবে। এটা একটা শর্ত। আর আরেকটা শর্ত হচ্ছে, লেখো, তরঙ্গদ্বয়ের কম্পাঙ্ক সমান হতে হবে। তরঙ্গদ্বয়ের কম্পাঙ্ক সমান হতে হবে। তরঙ্গদ্বয়ের কম্পাঙ্ক সমান হতে হবে। তাহলে কম্পাঙ্ক সমান বলতে কি বোঝাচ্ছি? ধরো প্রথম তরঙ্গের কম্পাঙ্ক হলো f1, দ্বিতীয় তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে f2, তাহলে অবশ্যই f1 এবং f2 সমান হতে হবে, বুঝছো? f1 এবং f2 সমান হতে হবে, অর্থাৎ f1 ইকুয়াল f2 হতে হবে। এখন এইটা যদি হয়, আমরা কি জানি দেখো তো, v সমান সমান f ল্যামডা জানি না? v সমান সমান f ল্যামডা জানি। তো উপরিপাতন যে হবে, সেই উপরিপাতন তো অবশ্যই একটা নির্দিষ্ট মাধ্যমে উপরিপাতন হবে। তো নির্দিষ্ট মাধ্যমে তরঙ্গের বেগ কী হয়? একই মাধ্যমে তরঙ্গের বেগ কী হয়? সমান হয় না? অবশ্যই। তো একটা একই মাধ্যমেই তো আমাদের কী হবে? তরঙ্গের উপরিপাতন হবে। তাহলে একই মাধ্যমে যদি তরঙ্গের উপরিপাতন হয়, ভি এর মানটা কি দুইটা তরঙ্গের জন্যই কি সমান হবে না? তাহলে দুইটা তরঙ্গের জন্যই হচ্ছে আমাদের তরঙ্গের বেগ সমান। তরঙ্গের বেগ যদি সমান হয় এবং f1 ইকুয়াল f2 যদি হয়, তাহলে অবশ্যই λ1 ইকুয়াল λ2 হবে না? দুইটা তরঙ্গের ভি সমান, অর্থাৎ ভি কনস্ট্যান্ট। ভি কনস্ট্যান্ট, আবার দেখা যাচ্ছে f1 এবং f2ও সমান, তাহলে তো বোঝাই যাচ্ছে আমাদের λ1 আর λ2ও সমান হবে, তাই না? তাহলে তরঙ্গদ্বয়ের কম্পাঙ্ক সমান হতে হবে, f1 সমান সমান f2। এখান থেকে আমরা পাই λ1 সমান সমান λ2, λ1 সমান সমান λ2। দেখো আবারও বলি, বলা হচ্ছে তরঙ্গদ্বয়ের কম্পাঙ্ক সমান হতে হবে। তাহলে কম্পাঙ্ক যদি সমান হয় দুইটা তরঙ্গের, আমরা জানি একই মাধ্যমে দুইটা তরঙ্গের বেগ হয় সমান। তাহলে বেগ যদি সমান হয় এবং কম্পাঙ্ক যদি সমান হয়, তাহলে অবশ্যই দুইটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সমান হতে বাধ্য, তাই না? অতএব এখান থেকে আমরা বলতে পারি λ1 সমান সমান λ2 হবে। দুইটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যই কী হবে? সমান হবে। তখনই একমাত্র ব্যতিচার সম্ভব, তখনই একমাত্র ব্যতিচার সম্ভব। এটা তোলা হয়েছে না?
আচ্ছা, তার মানে ব্যতিচারে কয়টা শর্ত? দুইটা শর্ত। একটা হচ্ছে অবশ্যই তরঙ্গের উচ্চদয়গুলোকে সুসংগত বা কোহেরেন্ট হতে হবে। কোহেরেন্ট বলতে আমরা কি বুঝতেছি? যে উৎস থেকে দশা পার্থক্যগুলো অবশ্যই সমগ্র পথ জুড়েই একই থাকতে হবে, তাই না? দশা পার্থক্য সমান থাকতে হবে। আচ্ছা, এখন আরেকটা শর্ত হচ্ছে অবশ্যই তরঙ্গগুলোর কম্পাঙ্ক সমান হতে হবে। এখন কম্পাঙ্ক যদি সমান হয়, আমরা জানি একই মাধ্যমে তরঙ্গগুলোর বেগ সমান, তাহলে বেগ সমান, কম্পাঙ্ক সমান, অবশ্যই সেই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যও সমান হতে বাধ্য। আচ্ছা, তাদের দুইটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যও সমান হতে হবে সেই ক্ষেত্রে। আচ্ছা, এখন আসো, ধরো দুইটা তরঙ্গ, এখানে বুঝতেইছো দুইটা তরঙ্গ এই পর্যন্ত কিন্তু মিলন হয় নাই, বাট এখান থেকে যখন এখানে গেছে দেখো তো দুইটা তরঙ্গ একটা আর একটার সাথে মিলিত হয়েছে না? তো একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের সাথে মিলিত হওয়াকে কি বলা হয়? তরঙ্গের উপরিপাতন না? তাহলে আমি প্রথম তরঙ্গ এটাকে ধরলাম y1, পরবর্তী তরঙ্গ এটাকে ধরলাম y2। এখন y1 তরঙ্গের এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পথ, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? উৎস থেকে তরঙ্গের উপরে যে কোনো একটা জায়গাতে দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এক্স দ্বারা প্রকাশ করি না? এক্স মনে আছে? উৎস থেকে যে দূরত্ব সেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করতাম অগ্রগামী তরঙ্গের রাশিমালায়, মনে আছে কি না? এক্স দ্বারা প্রকাশ করতাম। আর y1 y2 এগুলো কি সাম্যাবস্থা থেকে বিস্তারকে প্রকাশ করতাম, মানে সাম্যাবস্থা থেকে যে কোনো কণার দূরত্ব, বিস্তার না, সাম্যাবস্থা থেকে যে কোনো কণার দূরত্ব, এটাকে আমরা y1 এবং y2 দ্বারা প্রকাশ করতাম, বুঝছো? আর সোর্স থেকে হচ্ছে যে কোনো বিন্দুর, তরঙ্গের উপর অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্বকে আমরা এক্স দ্বারা প্রকাশ করতাম। তাহলে y1 এর ক্ষেত্রে এই দূরত্বটাকে আমরা ধরে নিলাম x1 এবং y2 এর ক্ষেত্রে এই দূরত্বটাকে আমরা ধরে নিলাম x2। এখন দেখো তো x1 বড় না x2 বড়? x2 বড় না? বোঝাই যাচ্ছে x2 বেশি দূরত্ব অতিক্রম করছে না, আর x1 তো কম দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা, তাহলে লেখো y1 ও y2 তরঙ্গদ্বয় পরস্পর উপরিপাতিত হয়ে ব্যতিচার ঘটালে, পরস্পর উপরিপাতিত হয়ে ব্যতিচার ঘটালে, পরস্পর উপরিপাতিত হয়ে ব্যতিচার ঘটালে দেখো এই y1 এটা হচ্ছে সাম্যাবস্থা থেকে যে কোনো কণার সরণ, y2 হচ্ছে সাম্যাবস্থা থেকে এই তরঙ্গের কণার সরণ। এখন দুইটা যখন উপরিপাতিত হবে তখন বিস্তার কি সেম থাকবে? মানে তখন কি সাম্যাবস্থা থেকে যে কোনো কণার যে দূরত্ব আর এখানে যে সাম্যাবস্থা থেকে যে কোনো কণার দূরত্ব, দুইটা যদি একই, দুইটা তরঙ্গ মিলে যদি একটা তরঙ্গে পরিণত হয় তখন অবশ্যই কি হবে? এই y এর মান চেঞ্জ হয়ে যাবে না, তাই না? তখন y সমান সমান হয়ে যাবে y1 প্লাস y2, কারণ কি দুইটা মিলিত হয়েছে, তাই না? দুইটা তরঙ্গের লব্ধি তরঙ্গ হচ্ছে y। তাহলে y সমান সমান হচ্ছে y1 প্লাস y2। এই চিত্রগুলো তুলে নিবা, বুঝছো? তাহলে y সমান সমান, এখন আমাকে বলো, তুমি দেখেই বুঝতেছো এটা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গ, এটা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গ। অগ্রগামী তরঙ্গ মানে কি? যেগুলো সামনের দিকে অগ্রসর হয়,
তাই না? এই তরঙ্গ দেখো সামনের দিকে অগ্রসর হয়েছে, এটাও সামনের দিকে অগ্রসর হয়েছে। তো অগ্রগামী তরঙ্গের রাশিমালা কি ছিল? অগ্রগামী তরঙ্গের রাশিমালা কি ছিল? a sin twice pi by lambda vt minus x, এগুলো তো মনে রাখা লাগবে। a sin twice pi by lambda, এই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে দেখো দুইটা তরঙ্গ, এই দুইটা তরঙ্গের বিস্তারই ধরে নিছি আমরা a, অর্থাৎ দুইটা তরঙ্গের বিস্তার সমান, এটা ধরে নিছি। তাহলে a sin twice pi by lambda vt minus x1, প্রথমটার ক্ষেত্রে কি দেখো তো x1 না, vt minus x, ওইটা পড়ছিলাম আমরা হচ্ছে উৎস থেকে x দূরত্বের জন্য, বাট এখানে উৎস থেকে আমরা x কে কি দ্বারা প্রকাশ করছি? x1 দ্বারা। তাহলে y1 এর জন্য আমরা লিখতে পারি a sin twice pi by lambda vt minus x1 প্লাস y2 এর জন্য আমরা লিখতে পারি a sin twice pi by lambda vt minus x2, এটা লিখতে পারি। এখন আসো এখানে আমরা কি ধরে নিয়েছি? দুটি তরঙ্গেরই বিস্তার সমান। বিস্তার কিন্তু আলাদা আলাদাও হতে পারত, বাট আমাদের ইন্টারমিডিয়েটের আলোচনায় আমরা ব্যতিচারের ক্ষেত্রে দুইটা তরঙ্গের বিস্তার সমান ধরে নিব। তরঙ্গের বিস্তার সমান, সেটা কত? a। তাহলে y সমান সমান, দেখো এখানে একটা সূত্র ফেলানো যায়, ত্রিকোণমিতির একটা সূত্র ফেলানো যায়, a sin twice pi by lambda vt minus x1 a sin twice pi by lambda vt minus x2। তো ত্রিকোণমিতির একটা সূত্র আছে, সেটা হচ্ছে sin c প্লাস sin d, মনে আছে তোমাদের? sin c প্লাস sin d ত্রিকোণমিতির সূত্র কিন্তু sin c প্লাস sin d, 2 sin c plus d divided by 2 cos c minus d divided by 2। তো এখানে আমরা এই যে a এবং a, এই দুইটা থেকে এটা কমন নিব। কমন নেওয়ার পরে দেখো কমন নিলে এখানে থাকতেছে সাইন, এই পুরাটা হলো c, সাইন এই পুরাটা হলো d, d এই পুরাটাকে আমরা ধরে নিলাম c, আর এই পুরাটাকে আমরা ধরে নিব d, বুঝছো? তাহলে a কমন নিচ্ছি তো আগেই, সাইন c প্লাস সাইন d, এর সূত্র হচ্ছে 2 সাইন c প্লাস d ডিভাইডেড বাই 2। তো দেখো দুইটার ভিতরে টয়েস পাই বাই ল্যামডা আছে, এই টয়েস পাই বাই ল্যামডাকে আমাদের আর যোগ বিয়োগ করা লাগতেছে না, এটাকে আমরা কি করব? কমন নিব। তাহলে 2 সাইন টয়েস পাই বাই ল্যামডা, এটা কমন নিলাম। এখন c প্লাস d ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই যে এইটা প্লাস এইটা ডিভাইডেড বাই 2, তাহলে এটা করলে কত আসে দেখো? vt মাইনাস x1 প্লাস vt মাইনাস x2 ডিভাইডেড বাই 2, এটা। তাহলে 2 সাইন c প্লাস d ডিভাইডেড বাই 2 গেল। এবার cos c মাইনাস d ডিভাইডেড বাই 2, অর্থাৎ টয়েস পাই বাই ল্যামডা তো থাকবেই, ওইটা আমরা কি করব? কমন নিব। টয়েস পাই বাই ল্যামডা ওইটা কমন নেওয়ার পরে আমরা জাস্ট c মাইনাস d ডিভাইডেড বাই 2 করে দিব, অর্থাৎ vt মাইনাস x1 মাইনাস vt প্লাস x2 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এখান থেকে vt কাটতেছে, আচ্ছা, আর এখানে আমরা ক্যালকুলেশন করব। তো দেখো তো কি দাঁড়াচ্ছে? y সমান সমান 2a, এই যে a এর সাথে 2 এটা গুণ করে দিলাম, একবারে লিখবো এখন। তাহলে 2a সাইন টয়েস পাই বাই ল্যামডা, 2a সাইন টয়েস পাই বাই ল্যামডা, এই যে দেখো vt প্লাস vt মানে কত? 2vt না, 2vt ডিভাইডেড বাই 2, তাহলে কত আসে? 2vt ডিভাইড বাই 2 মানে কি? vt না, vt। তাহলে vt এর কাজ আমার শেষ। এখন দেখো মাইনাসটা তুমি যদি কমন নাও, তাহলে মাইনাস কমন নিলে x1 প্লাস x2 লেখা যায়, তাই লেখা যায় না?
মাইনাস x1 প্লাস x2 ডিভাইডেড বাই কত 2 ডিভাইডেড বাই 2। এটা আমরা জাস্ট যোগ বিয়োগ করছি। এই যে ভিটি প্লাস ভিটি মানে হচ্ছে 2vt ডিভাইডেড বাই 2 মানে হলো ভিটি। আর এখানে মাইনাস x1 আর মাইনাস x2 এইটার নিচেও কিন্তু 2 আছে, তাহলে মাইনাসটা কমন নিয়ে আমরা x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 লিখছি। এখন কজের ক্ষেত্রে কত, কজ টয়েস পাই বাই ল্যামডা, এখানে দেখো x2 মাইনাস x1 ডিভাইডেড বাই 2 না, x2 মাইনাস x1 ডিভাইডেড বাই 2, x2 মাইনাস x1 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এটা লিখছো না এখন? আচ্ছা, এখন আমরা অগ্রগামী তরঙ্গের রাশিমালা জানতাম হচ্ছে এ সাইন টয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। ওখানে কি কস ছিল? কস কিন্তু ছিল না, ওখানে আমাদের কোনো কস ছিল না। আচ্ছা, তাহলে এই যে ওয়াই সমান সমান সাইন এইটার পরের অংশ, তুমি বুঝতেইছো এটা হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গের রাশিমালার যে সাইন সেটা, অর্থাৎ দুইটা অগ্রগামী তরঙ্গ যখন লব্ধি হিসেবে তৈরি হয়েছে ব্যতিচারের ক্ষেত্রে অবশ্যই সেই তরঙ্গটাও একটা অগ্রগামী তরঙ্গ। তাহলে অগ্রগামী এটা অবশ্যই একটা অগ্রগামী তরঙ্গের রাশিমালা। তো অগ্রগামী তরঙ্গের রাশিমালাতে আমরা কি পাই? এ সাইন টয়েস পাই পেলাম না ভিটি মাইনাস এক্স, এইটা হচ্ছে সাইনের অংশ। এখন তাহলে অবশ্যই তুমি বুঝতেছো 2a এবং এইটা মিলে অবশ্যই এটা বিস্তার না, কারণ এই পুরাটা মিলে যদি বিস্তার হয় তাহলে সেটা হচ্ছে ধরে নিলাম এ আর, তাহলে এ আর কত? এ আরকে আমরা প্রকাশ করতেছি 2a cos টয়েস পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 ডিভাইডেড বাই, এটা হচ্ছে এ আর অর্থাৎ লব্ধি বিস্তার। দুইটা তরঙ্গ উপরিপাতিত হওয়ার ফলে যে বিস্তার সৃষ্টি হয়েছে, প্রথম তরঙ্গের বিস্তার ধরে নিয়েছিলাম এ, পরবর্তী একটা তরঙ্গ যেটা ছিল মানে দ্বিতীয় তরঙ্গ তার বিস্তারও ধরে নিয়েছিলাম আমরা এ। তো এই দুইটা তরঙ্গের যোগফলের ফলে যেই বিস্তারটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে এটা এ আর। তাহলে এ আর সাইন টয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। দেখো এখন এইটাকে অগ্রগামী তরঙ্গ মনে হচ্ছে কিনা? এটা একটা অগ্রগামী তরঙ্গের রাশিমালা না? y সমান সমান a সাইন টয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, তাই না? এটা একটা অগ্রগামী তরঙ্গ। তাহলে অবশ্যই এইটা যদি অগ্রগামী তরঙ্গ হয় তাহলে এই এ আরটা অবশ্যই 2a cos টয়েস পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 ডিভাইডেড বাই 2 এর সমান হবে। এ আরকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? লব্ধি বিস্তার। তাহলে এটা আমরা আলাদাভাবে লিখে নেব। এ আর সমান সমান টয়েস পাই বাই ল্যামডা, সরি 2a cos টয়েস পাই বাই ল্যামডা, 2a cos টয়েস পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 ডিভাইডেড বাই 2। এইটা হচ্ছে আমাদের দুইটা তরঙ্গের উপরে ব্যতিচার, দুইটা তরঙ্গ ব্যতিচার ঘটার ফলে যে বিস্তারটা সৃষ্টি হয়েছে লব্ধি বিস্তার, এই আর কি বলা হচ্ছে? লব্ধি বিস্তার। লব্ধি বিস্তার, এই আরটাকে বলা হচ্ছে লব্ধি বিস্তার। আচ্ছা, এখন মনে আছে তোমাদের হচ্ছে দশা পার্থক্যের একটা সূত্র লিখে দিয়েছিলাম আমি, ডেল সমান সমান টয়েস পাই বাই ল্যামডা
ইন্টু ডেল এক্স, এটা লিখে দিছিলাম। দশা পার্থক্য সমান সমান টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স, এটা লিখে দিছিলাম না। এখন এইটা তুমি চাইলে আমাদের দুইটা তরঙ্গের ব্যবধান থেকে বের করতে পারো, এটা কিন্তু লিখে দিছিলাম, একটু খেয়াল করো। ডেল সমান সমান টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স, এটা লিখে দিছিলাম। ঠিক আছে, এটা একটু জাস্ট আমি করে দেখাবো, তোমার এটা না লিখলেও চলবে, সমস্যা নেই। প্রথম তরঙ্গকে আমরা কি ধরছিলাম দেখো তো, y1 সমান সমান a সাইন টোয়াইস পাই বাই ল্যামডা বিটি মাইনাস x1 ধরছিলাম না। আরেকটা তরঙ্গকে ধরে নিয়েছিলাম আমরা a সাইন টোয়াইস পাই বাই ল্যামডা বিটি মাইনাস x2, বিটি মাইনাস x2, যেই দুইটার উপরিপাতনের ফলে আমাদের তৈরি হয়েছে এই তরঙ্গ, তাই না? এই দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলেই তো আমাদের এই তরঙ্গটা তৈরি হইল, এবং এই দুইটা বিস্তারের যোগফল হচ্ছে আমাদের এই বিস্তার, তাই না? এই যে এ এবং এ, এই দুইটা বিস্তার যোগফল হয়ে কি লব্ধি তৈরি করলো এ আর, তাই না? এখন আমাকে বলো তো y1 এর ক্ষেত্রে এখানে দশা কত? y1 এর দশা কত? টোয়াইস পাই বাই ল্যামডা বিটি মাইনাস x1 না? কারণ আমি বলছিলাম সাইনের পরের অংশই হচ্ছে দশা। তাহলে প্রথম তরঙ্গের ক্ষেত্রে দশা হচ্ছে এটা, দ্বিতীয় তরঙ্গের ক্ষেত্রে দশা হচ্ছে এইটা। আমাকে বলো তো প্রথম দশা বড় না দ্বিতীয় দশা বড়? অর্থাৎ এই দশাটা বড় না এই দশাটা বড়? একটু খেয়াল করে বলো দেখি। আমি চিত্রটা দেখো, চিত্রটা দেখো, চিত্রটা দেখো, চিত্রটা দেখলেই বুঝবা। কোনটা বড়? দেখো তো আমি যখন তরঙ্গ দুইটা আঁকাইছিলাম সেখানে x1 বড় ছিল না x2 বড় ছিল? x2 বড় ছিল। তাহলে x2 যদি বড় থাকে vt মাইনাস x2, অর্থাৎ vt থেকে বড় একটা বিষয় বাদ যাচ্ছে, তাহলে এটা কি ছোট হয়ে যাবে না? আর vt মাইনাস x1, তাহলে ছোট একটা কোনো কিছু বাদ যাচ্ছে, তখন এটা কি বড় হয়ে যাবে না? অতএব এই দশাটা বড়। তাহলে দশা পার্থক্য যদি আমি বের করি, দশা পার্থক্য যদি বের করি, দশা পার্থক্য কি দ্বারা প্রকাশ করা হয়? ডেল দ্বারা প্রকাশ করা হয় না? দশা পার্থক্য ডেল সমান সমান এইটা বড়টা মাইনাস ছোটটা। তাহলে টোয়াইস পাই বাই ল্যামডা বিটি মাইনাস x1 মাইনাস টোয়াইস পাই বাই ল্যামডা বিটি মাইনাস x2। তো আমরা টোয়াইস পাই বাই ল্যামডা কী করবো? কমন নিব। কমন যদি নেই তাহলে দেখো কি আসতেছে, বিটি মাইনাস x1 মাইনাস বিটি প্লাস x2। এই যে এই বিটি কাটলো। এখন টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু x2 মাইনাস x1, টোয়াইস পাই বাই ল্যামডা। দেখো তো x2 মাইনাস x1কে কী দ্বারা প্রকাশ করা হয়? দুইটার পথপার্থক্য না, ডেল এক্স দ্বারা প্রকাশ করা হয় না? ডেল এক্স দ্বারা প্রকাশ করা হয়। ল্যামডা সমান সমান টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স। এইটা কিন্তু তোমাদের হচ্ছে 3-4 ক্লাস আগেও প্রমাণ করে দিয়েছিলাম অন্যভাবে, এখানে আমরা উপরিপাতন থেকে এটা প্রমাণ করে দেখাইলাম। তাহলে দেখো তো আমি যে দুইটা তরঙ্গ আঁকাইছিলাম, এই রকম তরঙ্গ আঁকাইছিলাম, এখান থেকে এটা ছিল হচ্ছে x1 আর এখান থেকে এইটা ছিল হচ্ছে x2। তাহলে ডেল এক্স দ্বারা কি বোঝানো হচ্ছে দেখি, বলতে পারবা? কতটুকু বোঝানো হচ্ছে ডেল এক্স দ্বারা? এই যে এতটুকু না, x2 মাইনাস x1 যে বলছি, অর্থাৎ এই পুরাটা মাইনাস এই পুরাটা, ওই যে দেখো x2 মাইনাস x1, তার মানে ডেল এক্সটা হচ্ছে এতটুকু, ডেল এক্সটা হলো এতটুকু। বুঝছো? তোমরা ওখানে চিত্রতে এটা লিখে নিতে পারো, ডেল এক্স হচ্ছে এতটুকু। ব্যাতিচার খুব ভালোভাবে পড়া লাগবে ভৌত আলোক বিজ্ঞান ভালোভাবে বোঝার জন্য, তখন কিন্তু অত ভালোভাবে বুঝাবো না।
4 নম্বর ক্লাস। আচ্ছা ঠিক আছে। দেখো, দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে যদি বিস্তার ঘটানো হয় তাহলে যে বিস্তারটা পাইলাম আমরা সেটা কত? এটা না? আচ্ছা, এখন ব্যতিচার হয় দুই রকম। আমাদের এটা থাক, এটা নিয়ে আমাদের কাজ আছে। দেখো, ব্যতিচার এটা হচ্ছে দুই প্রকার। ব্যতিচার হচ্ছে দুই প্রকার। একটা হলো গঠনমূলক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার এটাকে বলা হয় কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। আর আরেকটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার বা ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। ধ্বংসাত্মক ব্যতিচার, নামের ভিতরেই সব কিছু আছে। ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। তাহলে নামের ভিতরে কিভাবে আছে? গঠনমূলক ব্যতিচার হচ্ছে দুইটা আলো তুমি যদি কি করো, একত্রে একই সাথে ফেলাও, তাহলে যদি সেই দুইটা আলোর যে বিস্তার ছিল, আলাদা আলাদা বিস্তার, অবশ্যই দুইটা সমান বিস্তারের দুইটা আলো যদি তুমি একত্রে ফেলো, তাহলে তার লব্ধি, অর্থাৎ নতুন যে তুমি আলোটা পাবা সেটা যদি উজ্জ্বল পাও, তাহলে দেখবা তার লব্ধিটা সেই দুইটা আলাদা আলাদা বিস্তারের থেকে বেশি হয়ে গেছে, বড় হয়ে গেছে। বুঝছো? আর ডিস্ট্রাকটিভের ক্ষেত্রে কি হবে? দুইটা আলো তুমি ফেলছো, সমান বিস্তারের দুইটা আলো ফেলছো, তখন দেখা যাবে দুইটার উপরিপাতনের ফলে সেই বিস্তারটা একবারে গায়েব হয়ে যাবে, সেখানে কোনো আলো আর থাকবে না, সেখানে একটা অন্ধকার অবস্থার সৃষ্টি হবে। তাহলে অন্ধকার অবস্থার সৃষ্টি হওয়া মানে কি হয়ে যাবে? এর মান 0 হয়ে যাবে, অর্থাৎ সেখানে কোনো বিস্তারই থাকবে না, তরঙ্গ থাকবে না, তরঙ্গের বিস্তারও থাকবে না। বুঝছো? তাহলে কনস্ট্রাকটিভ আবার বলি, দুইটা আলাদা আলাদা যদি তুমি আলো ফেলো, সেই দুইটা আলাদা আলোর বিস্তার সমান, এ বিস্তার সম্পন্ন ধরো, তাহলে দুইটা আলাদা আলো তুমি যদি একত্রে ফেলো, সেখানে যদি উজ্জ্বল অবস্থার সৃষ্টি হয়, উপরিপাতনের ফলে যদি উজ্জ্বল অবস্থার সৃষ্টি হয়, তাহলে অবশ্যই সেই দুইটা আলোর উপরিপাতনের ফলে যে তরঙ্গটা সৃষ্টি হবে তার বিস্তার পূর্ববর্তী বিস্তারের থেকে বেশি হবে। আর ধ্বংসাত্মক ব্যতিচারে কী হবে? তুমি যদি দুইটা আলো ফেলো, সমান বিস্তারে দুইটা আলো ফেলো, তাহলে উপরিপাতনের ফলে বিস্তারের মান হয়ে যাবে 0, অর্থাৎ সেখানে একটা অন্ধকার অবস্থার সৃষ্টি হবে। বুঝছো? তাহলে প্রথমে আসো গঠনমূলক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার, এগুলোতে চিত্র আঁকানো লাগবে, একটু বোঝার জন্য ভালোভাবে চিত্র আঁকানো লাগবে। একসাথে 3টা চিত্র আঁকাবো। তোমরা কি আঁকাইছো না? ঠিক আছে, তাহলে একসাথে 3টা চিত্র আঁকাবো, 2টা চিত্র দিয়ে বোঝানো দরকার। গঠনমূলক, ঠিক আছে। দেখো, ধরো এটা হচ্ছে প্রথম আলোর তরঙ্গ। তাহলে প্রথম আলোর তরঙ্গর বিস্তার এটা। তাহলে প্রথম আলোর তরঙ্গের বিস্তার, এটাকে আমি y1 ধরে নিলাম, এটার বিস্তার হচ্ছে a। এখন দ্বিতীয় আলোর
দ্বিতীয় আলোর বিস্তার এটাও হচ্ছে এ। এখন এই দুইটা তরঙ্গ যদি পরস্পর উপরিপাতিত সেটা হচ্ছে এ আর। অর্থাৎ দেখো তো এই দুইটা এর থেকে এ আরটা বড় হয়ে গেল না? অর্থাৎ দুইটা বিস্তার যোগ হয়ে নতুন সৃষ্ট যে তরঙ্গ তার বিস্তার পূর্ববর্তী বিস্তারের থেকে বড় হয়ে গেছে। এটাকে আমরা বলতেছি গঠনমূলক ব্যতিচার। অবশ্যই নিচের দিকেও কিন্তু এটা বড় হয়ে গেছে, নিচের দিকেও এটা বড় হয়ে যাবে। নিচের দিকে যদি এটা হয় এ, নিচের দিকে এটা যদি হয় এ, এটা হয়ে যাবে এ আর। এ আর মানে মূলত তুমি মনে করতে পারো, দেখো তো এ প্লাস এ মানে কত হয়ে যাবে? 2a হয়ে যাবে না? তাহলে এই এ আর এর মান হয়ে যাবে 2a। এটা হচ্ছে 2a, নিচের দিকেও 2a। আর না হয় এখনই বন্ধ করে দেন, আমি ফাঁকা করতেছি। বন্ধ করে 2 মাইনাস x1 ডিভাইডেড বাই 2 এটা ছিল। তাহলে এটা সমান সমান কত? প্লাস মাইনাস 2a। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে এ আর সমান সমান আমরা পাইছি, অর্থাৎ নতুন যে সৃষ্ট বিস্তার ওইটাকে আমরা পাইছি প্লাস মাইনাস 2a। আচ্ছা, তাহলে দেখো তো এই যে 2a, এই যে 2a, এই দুইটা কি কাটা যায় না? তখন cos টুয়াইস পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 ডিভাইডেড বাই 2 এটাকে লেখা যায় প্লাস মাইনাস 1, কারণ 2a 2a কেটে গেলে থাকে কত? 1। cos টুয়াইস পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 ডিভাইডেড বাই 2 সমান সমান প্লাস মাইনাস 1। cos কত ডিগ্রির মান? 1। cos 0 ডিগ্রির মান 1। আবার এখানে কিন্তু মাইনাস 1ও আছে, তার মানে cos কত ডিগ্রির মান? মাইনাস 1। cos 0 ডিগ্রির মান 1, cos 180 ডিগ্রির মান মাইনাস 1, তারপরে আবার cos 360 ডিগ্রির মান 1, তারপরে আবার তুমি যদি আরো গুণিতক বের করো তাহলে সেটা হবে মাইনাস 1। অর্থাৎ এইরকম দেখো, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos পাই এটার মান হচ্ছে মাইনাস 1, cos 2 পাই এর মান হচ্ছে 1, cos 3 পাই এটার মান হবে মাইনাস 1, ডট 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 cos n পাই। আচ্ছা, এইভাবেই চলতে থাকবে। তুমি বুঝতেইছো এখানে 0 তার মানে কিছু নাই, এখানে পায়ের আগে কত আছে? 1, অর্থাৎ 0 1 2 3 4 5 এইভাবে n পাই পর্যন্ত চলতে থাকবে প্লাস মাইনাস 1 এর ক্ষেত্রে। তাহলে তুমি যদি উভয় পাশ থেকে cos কেটে দাও তাহলে কি থাকতেছে দেখো তো? টুয়াইস পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 ডিভাইডেড বাই 2 এটাকে আমরা লিখতে পারি n পাই। অবশ্যই আমরা সেই ক্ষেত্রে এই যে এটা হচ্ছে কি আমাদের সাধারণ সমীকরণ হিসেবে প্রকাশ করছি, তখন আমরা কি নিব? সাধারণ সমীকরণ নিব, কারণ আমাদের কি করতে হবে? রাশিমালা প্রতিপাদন করতে হবে। তাহলে উভয় পাশ থেকে cos যদি আমরা কেটে দেই তাহলে থাকে এইটা। এখন দেখো এই যে পাই এবং এই যে পাই এটাও কিন্তু কাটা যায়, এটাও কাটা যায়। এই যে 2 এবং এই যে 2 এটাও কাটা যায়। তাহলে x2 মাইনাস x1 কি থাকে দেখো তো? n ল্যামডা না? x2 মাইনাস x1 কি থাকে? n ল্যামডা না? এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডেল এক্স। ডেল এক্স সমান সমান n ল্যামডা। অর্থাৎ গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথপার্থক্য সমান সমান n ল্যামডা, এটা মনে রাখবা। গঠনমূলক ব্যতিচারে পথপার্থক্য এটা, গঠনমূলক, এটা মনে রাখতে হবে। গঠনমূলক ব্যতিচারে পথপার্থক্য হচ্ছে n ল্যামডা, পথপার্থক্য n ল্যামডা। তাহলে গঠনমূলক ব্যতিচারে দশা পার্থক্য কত? দশা পার্থক্যকে আমরা প্রকাশ করি ডেল দ্বারা।
তাহলে ডেল সমান সমান টয়েস পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স, যেখানে ডেল এক্স এর মান জানি আমরা এন ল্যামডা, ওটা বসাই দিব। টয়েস পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স এর মান হচ্ছে এন ল্যামডা। এই যে দেখো ল্যামডা ল্যামডা কাটে, তাহলে থাকলো কত, টয়েস পাই এন। ডেল সমান সমান টয়েস পাই এন। যেখানে বুঝতেছো এন এর মান কত, 0 1 2 3 4, 0 বসাইলে কত আসতেছে, এখানে 0 বসাইলে কিন্তু 0 আসবে ডেল এক্স এর মান, কারণ আমরা কোণের হিসাব 0 থেকেই কিন্তু শুরু করছিলাম। এন এর মান 0 থেকে এন পর্যন্ত। এখানে দশা পার্থক্য হবে টয়েস পাই এন, দশা পার্থক্য। এই দুইটা মাস্ট বি মনে রাখতে হবে সব সময়। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্যের সূত্র হচ্ছে ডেল এক্স সমান সমান এন ল্যামডা, আর দশা পার্থক্যের সূত্র হচ্ছে ডেল সমান সমান টয়েস পাই এন। তোমাদের তরঙ্গে কি করছে জানো, তরঙ্গে উপরিপাতন পর্যন্ত তোমাদের বই খুললে দেখবা উপরিপাতন পর্যন্ত দেওয়া আছে, ব্যতিচারে আর যায় নাই, ব্যতিচারটা বাদ দিছে, দিয়ে স্থির তরঙ্গ এবং জাস্ট বিটটা বোঝানো হয়েছে। ব্যতিচারটা রাখছে ভৌত আলোক বিজ্ঞানে, কিন্তু তোমার যখন তরঙ্গ আমি বোঝাচ্ছি অবশ্যই ব্যতিচারটা বোঝানো লাগবে। ব্যতিচারটা বুঝাই দিলাম, তোমার এটা যদি জানা থাকে ভৌত আলোক বিজ্ঞানে এটা আর আলাদা করে পড়া লাগবে না, একই জিনিস। এখন আরেকটা বাদ আছে, বাদ নাই, একটা হলো গেল, এবার গেল হচ্ছে গঠনমূলক ব্যতিচার, এবার আসতেছে ধ্বংসাত্মক ব্যতিচার। বেশিক্ষণ লাগবে না। ধ্বংসাত্মক ব্যতিচার। দেখো এটা হচ্ছে প্রথম তরঙ্গ y1 ধরে নিলাম, এটা হচ্ছে দ্বিতীয় তরঙ্গ y2 ধরে নিলাম, এটা তৃতীয় তরঙ্গ y ধরে নিলাম। তো প্রথম তরঙ্গের বিস্তার উপরের দিকে হচ্ছে a, দেখো দ্বিতীয় তরঙ্গের বিস্তার নিচের দিকে a। তাহলে আমাকে বলো তো উপরের দিকে a এবং নিচের দিকে a, প্রথম তরঙ্গের ক্ষেত্রে বিস্তার উপরের দিকে a, দ্বিতীয় তরঙ্গের ক্ষেত্রে বিস্তার নিচের দিকে। তাহলে তুমি নতুন সৃষ্ট যে তরঙ্গ পাবা তার বিস্তার কত হবে, 0 হবে না? এটা হচ্ছে প্লাস এ, এটা হচ্ছে মাইনাস এ, দুইটা যোগ করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না? এটা একটা স্ট্রেট লাইন থাকবে, এখানে কোনো তরঙ্গই থাকবে না, বুঝছো? তাহলে যদি কোনো তরঙ্গই না থাকে সেখানে কি কোনো আলোক বস্তু দেখতে পারবা তুমি? আলোক অবস্থার সৃষ্টি হবে সেখানে? সেখানে জাস্ট অন্ধকার অবস্থার সৃষ্টি হবে, কারণ সেখানে কোনো আলোর বিস্তারই নাই, অর্থাৎ আলোক তরঙ্গও নাই। আবার এখানেও দেখতে পারো এটা হচ্ছে নিচের দিকে এ, এটা হচ্ছে উপরের দিকে, দুটা যোগ করলে হয়ে যায় 0। আচ্ছা, এবং ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে তাহলে আমাদের এ আরটা কত হলো দেখো তো, 0 না? দুইটা তরঙ্গের যোগফল করলে আমরা পাচ্ছি কত, নতুন বিস্তার যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0। তাহলে এ আর সমান সমান আমরা কি জানতাম, cos 2 পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 ডিভাইডেড বাই 2 না, ডিভাইডেড বাই 2 সমান সমান 0। আচ্ছা এখানে কি 2a ছিল না, 2a ছিল, হ্যাঁ 2a ছিল, 2a cos, তাই না, 2a cos টুয়াইস পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 ডিভাইডেড বাই 2, তাহলে 0। এখন আমাকে বলো তো cos কত ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0, cos 270 ডিগ্রির মান 0, তারপরে cos 450 ডিগ্রির মান 0, তাই না? তাহলে cos 90 মানে হচ্ছে cos পাই বাই 2 এর মান 0, তারপরে দেখবা cos 3 পাই বাই 2 এর মান 0, cos 5 পাই বাই 2 এর মান 0। আচ্ছা এর আগে আমরা দেখছিলাম
cos 0 ডিগ্রির মান 1, তারপরে পাই এর মান হচ্ছে -1। এইভাবে আমরা 0 পাই 2 পাই 3 পাই 4 পাই এইভাবে লিখছিলাম, n পাই লিখছিলাম। এখানে π/2 3π/2 5π/2 7π/2, তো এটাকে সাধারণ সমীকরণে কিভাবে প্রকাশ করা যেতে পারে? বিজোড় সংখ্যাকে কিভাবে সাধারণ সমীকরণে প্রকাশ করে জানো? n এর মাধ্যমে প্রকাশ করবা। তাহলে n এর মাধ্যমে প্রকাশ করলে না, এটা যাদের বিপরীত ত্রিকোণমিতি যারা করছো তারা পারতা। এটাকে প্রকাশ করা হয় 2n + 1 π/2 অথবা 2n - 1 π/2। দেখো এখানে তুমি n এর মানটা বসাও। n এর মান তুমি প্রথমে 0 বসাও, 0 বসালে কত আসে? π/2 আসে না? n এর মান তুমি 1 বসাও, তাহলে 2 × 2 + 1 মানে 3, 3π/2 না? 2 বসাও, দেখো 5π/2 আসবে। 3 বসাও 7π/2 আসবে। তাহলে সাধারণ সমীকরণ হচ্ছে 2n + 1 π/2 অথবা 2n - 1 π/2। বিজোড় সংখ্যার সাধারণত সাধারণ প্রকাশ হচ্ছে এটা, cos 2n + 1 π/2। তাহলে এখান থেকে লেখা যায়, আচ্ছা প্রথমে 0 দ্বারা প্রথমে আমরা কি করে দিব? এই 0 দ্বারা 2a কে ভাগ করে দিব। 2a কে ভাগ করে দিলে কিন্তু আর এখানে 2a থাকবে না। কিন্তু এই যে 2a cos এটা সমান 0 ছিল না, তাহলে এই cos এটা সমান হবে এটা, 2a কিন্তু তখন আর থাকবে না। কথা কি বুঝছো? কারণ 0 দ্বারা আমি 2a ভাগ করে দিছি, ওই লাইনটা আমি স্কিপ করছি। তো এখানে আমরা এটাকে লিখতে পারবো cos twice π/λ x2 - x1 / 2 সমান হচ্ছে cos 2n + 1 π/2। এই 2a কিন্তু 0 দ্বারা ভাগ হয়ে গেছে, 2a 0 দ্বারা ভাগ হয়ে গেছে। তাহলে উভয় পাশ থেকে cos কেটে গেল, কেটে যাওয়ার পরে আমাদের থাকে কত? উভয় পাশ থেকে cos ও কেটে যাবে, দেখো এই পাইও কেটে যাবে, আর এখান থেকে এই যে 2 এটাও কেটে যাবে। তাহলে আমাদের ∂x সমান থাকে 2n + 1 λ, কারণ এই যে cos কিন্তু আমাদের কেটে যাবে। (2n + 1 λ). তাহলে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথপার্থক্য হচ্ছে 2n + 1 λ। তাহলে কি পথপার্থক্য? ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথপার্থক্য হচ্ছে 2n + 1 λ। দশা পার্থক্য কত হবে? তাহলে দশা পার্থক্যকে আমরা প্রকাশ করি ডেল দ্বারা। তো ডেল সমান কি হবে? twice π/λ × ∂x, অর্থাৎ পথপার্থক্য। তাহলে twice π/λ × ∂x এর মান হচ্ছে 2n + 1 λ। তাহলে দেখো এই যে ল্যামডা কাটলো। ও আচ্ছা, এটা তো সরি এটা λ/2। এই যে 2 এটা তো আমরা লিখি নাই, তাই তো বলি 2 এটা লিখি নাই আমরা, ওটা একটু লিখে নাও। এখানে 2 কিন্তু আছে, বুঝছো? তাহলে এই 2 দ্বারা এই 2 ও কাটা যাবে, তাই তো বলি এখানে 2 পাই জীবনও আসবে না, এটা এখানে আসবে পাই, 2n + 1 পাই। দেখো এখানে সবকিছু কাটলে থাকে 2n + 1 λ/2, এটা হচ্ছে পথপার্থক্য। আর দশা পার্থক্য হবে twice π/λ × ∂x। ∂x এর মান আমরা কত পাইছিলাম? 2n + 1 λ/2। এখন এই যে 2 কাটলো, থাকে হচ্ছে 2n + 1 পাই, ল্যামডাও কাটছে। এটা হচ্ছে দশা পার্থক্য। এই দুইটা আমাদের একটু মনে রাখতে হবে। অর্থাৎ গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথপার্থক্য এবং দশা পার্থক্য কি, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য এবং পথপার্থক্যটা কি, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এর পরের দিন আমাদের হচ্ছে স্থির তরঙ্গ বিট।
এগুলো শুরু হবে। স্থির তরঙ্গ এবং বিট পড়লেই সাধারণত ধরা যায় তোমার এই অধ্যায় প্রায় শেষ, কারণ এরপরে যেগুলো আছে